নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা জিনিস জাস্ট আপনারা ইমাজিন করুন তো, এই পাকিস্তান যেদিন স্বাধীন হয়েছে সেদিন থেকে যদি ডেভেলপমেন্ট নিয়ে ফোকাস করতো, ইন্ডিয়াকে অ্যাটাক করা প্ল্যান না করতো, কাশ্মীর কাশ্মীর ইস্যু না বানাতো, তাহলে এই পাকিস্তানও আজ ভারতের মতো দ্রুত গতিতে ডেভেলপ করতো। কিন্তু কেন? কোনো দেশ যদি জঙ্গি তৈরি করব এই মনোভাবনা নিয়ে থাকে, সে দেশ কিভাবে ডেভেলপ করতে পারে? আজকে হঠাৎ করে এই কথাগুলো আমি কেন বলছি, আপনাদের অনেকের মাথার মধ্যে হয়তো প্রশ্নটা আসবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাকিস্তানের দুইজন বিখ্যাত মানুষের ছবি। আমরা যদি একদিকে দেখি পাকিস্তানের বর্তমান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, আর অপর দিক থেকে যদি দেখি ফিল্ড মার্শাল আসিফ মুনির। আচ্ছা, কি এমন ঘটনা ঘটেছে এই পাকিস্তানের পিএম প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এমন একটা স্টেটমেন্ট দিয়েছে না, যে স্টেটমেন্টটা সাধারণত কোনো মানুষ দেয় না, বা যে কথাটা বলেছে সেই কথা কিন্তু বিশাল আকারে একটা চমকপ্রদ টাইপের কিন্তু একটা কথা, সমস্ত মানুষকে এবং সমস্ত পাকিস্তানবাসীকে ভাবতে সাহায্য করছে। এবং তার সাথে সাথে ভারত বাংলাদেশ সবাই মিলে কিন্তু আলোচনা শুরু করছে যে পাকিস্তান প্রাইম মিনিস্টার হঠাৎ করে এরকম ধরনের স্টেটমেন্ট দিল কেন, কি স্টেটমেন্ট দিয়েছে। আপনারা জানেন যে আর্টিকেল ছাড়া আমরা কথা বলি না, আর্টিকেল আনবো কথা বলবো, আর্টিকেল ছাড়া হাওয়াতে কোনো কথা উড়ে না এই চ্যানেলে। তাদের বক্তব্য, পাকিস্তানের প্রাইম মিনিস্টার একটা ইন্টারভিউ দিচ্ছিলেন মিডিয়ার সামনে। সেই ইন্টারভিউতে তিনি বলেছেন, উই গো বেগিং আওয়ার হেড ব্রো ডাউন এন্ড স্ল্যাম, পাকিস্তান পিএম বিগ অ্যাডমিশন। কি বক্তব্য তার? তার বক্তব্য হচ্ছে, আমি অর্থাৎ পাকিস্তান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির যখন বিদেশে কোনো দেশে আমরা যাই ভিজিট করতে বা রিলেশন মজবুত করতে, তখন যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দেশ মনে করে এই বুঝি ভিক্ষা চাইতে এসেছে, এই বুঝি ভিক্ষা চাইতে এসেছে, এমনই কিন্তু তারা মানে ভাবে। আচ্ছা, পাকিস্তান বর্তমান সময় এরকম কন্ডিশন এসেছে কেন, যে কোনো দেশ পাকিস্তান থেকে গিয়ে প্রাইম মিনিস্টার বা আসিফ মুনির অন্য কোনো দেশে গেলে সেই দেশ কেন ভাবছে যে এই পাকিস্তান হয়তো ভিক্ষা চাইতে এসেছে? আর প্রশ্ন এইটাই, পাকিস্তান এত সমস্ত দেশের কাছ থেকে লোন নিয়ে বসে আছে যে পাকিস্তানে এত টাকা দরকার পড়ছেই বা কেন, এত টাকা দরকার পড়ছেই বা কেন? আমি আপনাদের পুরো আর্টিকেলটা আর একটু ডিটেলসের মধ্যে নিয়ে যাই। দেখুন, পাকিস্তানে যে শেহবাজ শরীফ আছে এবং তার বক্তব্য, আমি এবং আসিফ মুনির বহুবার আমেরিকার কাছে ছুটে গেছি এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার দাঁড়িয়ে আছে এক সাইডে, আপনারা ছবিটা বহুবার দেখেছেন এই চ্যানেলে, এবং সাথে আসিফ মুনির একটা সুটকেস খুলে দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, যে রেয়া আর্থ এলিমেন্ট পাকিস্তানের মধ্যে আছে, আপনি পাকিস্তানে আসুন এবং পাকিস্তানে এসে ইনভেস্ট করুন। এবং ডোনাল্ড ট্রাম্পের নজর তো সে রেয়া আর্থ এলিমেন্টের দিকে, যেখানে রেয়া আর্থ এলিমেন্ট আছে, যেখানে তেল আছে, ডোনাল্ড ট্রাম্পের তো বড় বড় চোখ হয়ে ওখানে চলে যায়। হয় সাবধানে আমার সঙ্গে ট্রেড ডিল করো, নলে সরকার উল্টে দেবো, সরকার উল্টে না দিতে পারলে ইরানের মতো ধমকি দেবো, ভেনিজুয়েলা যেমন দখল করেছি তেমন দখল করে নেব। এটা তো মানে আমেরিকার খেলা। তা আমেরিকা তো বলেছে পাকিস্তানকে, হ্যাঁ আমরা ডোনেট করব, টাকা পয়সা দেব, এবং এইটুকু তো ক্লিয়ার বোঝা যায় যে আমেরিকার মানে পাকিস্তানের মাথার ওপর ডোনাল্ড ট্রাম্পের হাত রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, বিদেশে টাকা দিচ্ছে ডোনাল্ড, পাকিস্তানের প্রাইম মিনিস্টার এই কথা বলছে যে বিদেশ যে আমাদের টাকা দিচ্ছে তার পরিমাণ আমাদের কাছ থেকে কাজ করিয়ে নেয়, যেটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ দাবি করেছে যে আমাদের সেলফ রেসপেক্টে মারাত্মক লেভেল নষ্ট হচ্ছে। এবং শেহবাজ শরীফ এটাও বলে দিয়েছে, টাকা দেবার সময় তারা যা যা ডিমান্ড করে এবং পরবর্তীকালে তারা যা ডিমান্ড করে সেই সমস্ত ডিমান্ড কিন্তু আমাদেরকে রাখতে হয়। তাহলে আপনার মাথার মধ্যে প্রশ্ন আসছে, একটা জিনিস বলুন তো, পাকিস্তানে এত টাকা দরকার পড়ছে কেন? ওই যে শুরুতেই বললাম যে ডেভেলপমেন্টে ফোকাস না দিয়ে পাকিস্তান এই জঙ্গি গোষ্ঠী তৈরি করাতে ওপর বেশি ফোকাস দিয়েছিল, তার জন্য পাকিস্তানে আজকে এত বড় খেলা দেখা যাচ্ছে।
এবং এত বড় যে একটা স্টেটমেন্ট দিয়েছে না, এই যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, পরিষ্কারভাবে বলতে পাবলিক অনেস্টি খুব কমই দেখা যায় এরকম ধরনের একটা স্টেটমেন্ট। এবার একটা বড় কোশ্চেন সকলের কাছে, যে পাকিস্তান এক্সটার্নাল লোন কেন এত দরকার পড়ছে, কেন পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে লোন তুলছে, ফান্ডিং তুলছে? তার একটাই উত্তর, পাকিস্তান ইকোনমি ডাউন, পাকিস্তানের অর্থনীতি একদম ভেঙে পড়েছে। আর কেন পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে, ফান্ডিং আনছে, ঠিক আছে, ফান্ডিং চাইছে, কেনই পাকিস্তানের টাকা দরকার, এইটা বুঝতে গেলে আপনাদের 4টে পয়েন্ট বুঝতে হবে। আর এই 4টে পয়েন্ট আমি এক এক করে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে দেখুন, পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ আরও একটা কথা বলেছে, উই ফিল অ্যাজ আ ওয়েন ফিল্ড মার্শাল আসিম মুনি অ্যান্ড আই গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বেগিং ফর মানি। কি বলছে দেখুন, টেকিং লোন is a huge burden on our self-respect. Our hands blow down in same. We cannot say no to money things they want to us to do. যা লোন নিচ্ছে সেই টাকায় কিন্তু আমাদের কাজ করে দিতে হচ্ছে, তাদের ডিমান্ড রাখতে হচ্ছে। এই পয়েন্টটা বুঝতে গেলে 4টে পয়েন্ট আপনাদের বুঝতে হবে। যারা দেখছেন এই চ্যানেলটা তাদেরকে সকলকে বলবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আপনাদেরই চ্যানেল। প্রথম পয়েন্ট যদি আমরা আলোচনা করি, কেন পাকিস্তান এত টাকা লোন তুলছে বিভিন্ন দেশের কাছ থেকে, তার কারণ হবে পাকিস্তানে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। হ্যাঁ, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস কারণটা কি? সব থেকে বড় এক্সাম্পল, ইম্পোর্ট এক্সপোর্ট। পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশ থেকে কি করে, ইম্পোর্ট করে, বিভিন্ন জিনিস নিয়ে আসে। আমি যদি কোনো জিনিস, ধরুন কোনো একটা দোকান থেকে আমি একটা 10 টাকার পেন কিনে আনলাম, তাহলে আমি তার কাছে কি করলাম, ইম্পোর্ট করলাম। 10 টাকা কার কাছে গেল, ওর কাছে গেল। ও 10 টাকার মধ্যে ওর প্রফিটটাও জড়িয়ে আছে, তাহলে আমার পকেট থেকে টাকাটা ওনার পকেটে চলে গেল। পাকিস্তান এই খেলাটা খেলছে, পাকিস্তান টাকা দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশকে, কিন্তু পাকিস্তান বিক্রি করতে পারছে না, কারণ এক্সপোর্ট করতে পারছে না। আর যতক্ষণ না কোনো একটা দেশ এক্সপোর্টের ওপর জোর দেবে, ততক্ষণ সেই দেশের ডেভেলপমেন্টও কিন্তু ডাউনের দিকে এগোবে, ডেভেলপমেন্ট হবে না, যেটা পাকিস্তান করে যাচ্ছে। কারণ পাকিস্তান যদি এক্সপোর্ট না করে, ইন্ডাস্ট্রি তৈরি না করে, তাহলে ফরেন এক্সচেঞ্জ কি করে হবে? এটা তো বড় প্রশ্ন। সাথে সাথে ডলারও আসবে না, কারণ এক্সপোর্ট না করলে ডলার আসবে কি করে? এক দেশ থেকে আরেক দেশে কেনা বেচা হয় কিসের মাধ্যমে? ডলারের মাধ্যমে, তাই না? আমেরিকার ডলারের মাধ্যমে। তো ডলার পাকিস্তানের কাছে নেই, হ্যাঁ, আসবে কি করে? এই জন্য পাকিস্তানের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট একদম ডাউন। এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যদি আমরা আলোচনা করি, আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। পাকিস্তানের কাছে ডলার একদম জমা নেই, ফরেন এক্সচেঞ্জ মানে কারেন্সি একদমই জমা নেই। ভারতের কাছে যে বলা যায় তাহলে $700 বিলিয়ন জমা আছে। ভারত ডেভেলপমেন্টের কথা ভাবে, কিন্তু পাকিস্তান টেররিস্ট কি করে তৈরি করব, এই নীতি নিয়ে কিন্তু এগিয়ে চলে। এর ফলে কি হচ্ছে, পাকিস্তান যেহেতু অর্থনীতি ডাউনের দিকে এগোচ্ছে, ফরেন এক্সচেঞ্জ নেই, এক্সপোর্টের ওপর জোর দেয় না, তার জন্য পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে লোন নিচ্ছে। কারণ এক্সপোর্ট ইন্ডাস্ট্রি পাকিস্তানের মধ্যে একদম ডাউন, একদমই ডাউন। আমরা যদি আরো একটা 3 নম্বর পয়েন্ট আলোচনা করি, এক্সটার্নাল ডিবেট। দেখুন, পাকিস্তান তো বিশ্বের বিভিন্ন দেশের কাছে লোন নিচ্ছে, এবং সেই লোনটা সময় মতো জমা দিতে পারছে না বা রিটার্ন দিতে পারছে না। তাহলে তারপর সেই পাকিস্তানের ওপর সেই দেশ কি করছে, হাই ইন্টারেস্ট বসাচ্ছে পাকিস্তানের ওপর। 100 টাকা নিয়েছে, দিতে পারছে না, সেটা 10,000 পরিণত হয়েছে, সেটা দুদিন পর 1 লাখে পরিণত হচ্ছে, সেটা 10 লাখে পরিণত হচ্ছে, সেটা তো আরো বেশি পরিণত হয়ে যাবে, কয়েকশো কোটিতে চলে যাবে, কারণ পাকিস্তান রিফান্ড করতে পারছে না, কারণ পাকিস্তান এক্সপোর্ট করতে পারছে না। এটা তো মেন কারণ। সাথে সাথে আমরা যে আসি, আপনাদের একটা রিপোর্ট দেখায়, দেখলে অবাক হয়ে যাবেন। আইএমএফ পাকিস্তানকে সব থেকে বেশি হেল্প করে, সব থেকে বেশি সাপোর্ট করে। কিভাবে আমি আপনাদের বলি, আইএমএফ পাকিস্তানকে লোন দেয় ফর পাকিস্তান ডেভেলপমেন্ট,
ফর পাকিস্তান এডুকেশন ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাকিস্তান বুস্ট ডেভেলপমেন্ট, সমস্ত কিছুর জন্য আইএমএফ টাকা দিয়ে রেখেছে। আর আপনারা জানেন আইএমএফ এর কাছে টাকা নেওয়া মানে, যারা ইকোনমিক্সটা একটু 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 জানেন তারা তো খুব ভালোভাবে জানেন যে ভারত আইএমএফ এর কাছ থেকে 1991 সালে টাকা নিয়েছিল। আইএমএফ কি পরিমাণে কন্ডিশন দেয়, টাকা শুধু এমনি দেয় না, মারাত্মক লেভেলে শর্ত দিয়ে দেয়। ভারত তখন সেলফ চলছে, সেলফ ডিপেন্ডেন্ট, তাই ভারতের কাছে $700 বিলিয়ন মতো রিজার্ভ কারেন্সি আছে, পাকিস্তানের সেখানে জিরো, কারণ ভারত এক্সপোর্টই করতে পারে না। আইএমএফ মারাত্মক পরিমাণে হেল্প করেছে, তারপর আইএমএফ পুরো পাকিস্তানকে বেঁধে নিয়েছে। আজকে পাকিস্তানের ক্ষমতা নেই যে কোনো একটা প্রোডাক্টের ওপর মানে জিএসটি কমাবো, জিএসটি কাট করবো, পাকিস্তানের ক্ষমতা নেই। আইএমএফ তখন এসে বলো, এ ভাই জিএসটি কাট করছিস, আগে আমার টাকাটা দে, আগে আমার টাকাটা দে। মানে অলরেডি আইএমএফ এর আন্ডারে কিন্তু চলে গেছে পাকিস্তান, কারণ আইএমএফ প্রচুর পরিমাণে লোন দিয়েছে। আপনি হিসাবটা একবার দেখুন, আমি যদি এটাকে একটু ছোট করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন, এখানে একটু ছোট করে দিই তাহলে আপনারা এখানে অনেক কিছু জিনিস ডেটা দেখতে পাবেন। ঠিক আছে, দেখুন প্রায় বলা হয়ে থাকে, ঠিক আছে, প্রায় বলা হয়ে থাকে 1988 থেকে 90, ঠিক আছে, দেখুন গ্রাফটাকে ঠিক আছে, কত কত লোন নিয়েছে, 93 থেকে 94, ঠিক আছে। এবার দেখুন 2001 থেকে 18, 2019 থেকে 22, প্রায় $7,500 বিলিয়ন, $7,500 বিলিয়ন লোন নিয়েছে, আইএমএফ এর কাছ থেকে নিয়েছে। আইএমএফ তো শর্ত দিয়ে দিয়েছে। আমি আপনাদের আরো একটা আর্টিকেল দেখাই, আপনারা দেখে নিন। এই একটা আর্টিকেল, পাকিস্তান কি করেছিল, কন্ডম টু মেক পাকিস্তান সোয়েট অ্যাজ আইএমএফ রিজেক্ট জিএসটি কাট প্ল্যান। কারণ পাকিস্তানকে পরিচালনা করছে কি আইএমএফ, পাকিস্তান ঠিক করেছিল যে কন্ডমের ওপর তার জিএসটি কাট করবে, স্যানিটারি জিনিসের ওপর কাট করবে, জিএসটি আনবে না। আইএমএফ বললো ভাই হবে না, ভারত তো সেলফে চলে, একদম সেলফ ডিপেন্ডেন্ট, একদম টুথপেস্টে জিএসটি কাট করবো, করতে পারে, কিন্তু পাকিস্তান কিন্তু এটা করতে পারবে না। আবার অপর দিক থেকে যদি দেখি আমরা, পাকিস্তান আরো একটা 4 নম্বর পয়েন্ট, লোন রিলোভার। ব্যাপারটা কি, পাকিস্তান তো লোন নেয়, টাইম মতো শোধ করতে পারে না, আবার তার উপর লোন নেয়, মানে লোনের বোঝা চলে যায়। হ্যাঁ, কোনো দেশের কাছ থেকে তেল কিনছে, সেই টাকা দিতে পারছে না। উপরন্তু এই পাকিস্তান কি করছে, ভারতকে বিভিন্ন সময় নানান ধরনের ডিস্টার্ব কাজ করে যাচ্ছে, নানান ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে তো এই পাকিস্তানে ফিল্ড মার্শাল আসিফ মনির, যারা খেতে পাচ্ছে না তারা ভারতকে হুমকি দিয়েছে পরমাণু মারবে। আরে ভাই আগে খাবারটা জোগাড় কর, তারপর তো নিউক্লিয়ার স্বপ্ন দেখবি তোরা। হ্যাঁ, তারপর তো নিউক্লিয়ারের স্বপ্ন দেখবে, আর খাবারটা জোগাড় কর, তোদের তো খাবারই নেই। হ্যাঁ, আর পাকিস্তানের প্রাইম মিনিস্টার হঠাৎ করে এই ধরনের শব্দ কেন ইউজ করলো, যে মনে হয় যে আমরা ভিক্ষা চাইতে যাচ্ছি। তার কারণ হচ্ছে পাকিস্তানে ইকোনমি ডিপেন্ড করছে বিশ্বের বিভিন্ন দেশের ওপর, শুধু আইএমএফ এর ওপর না, চীনের ওপর ডিপেন্ড করছে। কারণ পাকিস্তান চীনের কাছ থেকে লোন নিয়েছে, চীন ইনফ্রাস্ট্রাকচারের ওপর প্রচুর টাকা ইনভেস্ট করে দিয়েছে। চায়না পাকিস্তান ইকোনমি করিডর 2013 থেকে 16 প্ল্যান, এখন 26 হয়ে গেল, এখনো পর্যন্ত টিল নাও এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারলো না চীন, কারণ পাকিস্তানের হিউজ প্রবলেম। শুধু চীনের কাছ থেকে পাকিস্তান টাকা লোন নিয়েছে এটা নয়, সৌদি আরব, ইউএই, কাতার সবার কাছ থেকে লোন নিয়ে বসে আছে। তাই পাকিস্তানের প্রাইম মিনিস্টার বলছে যে এখন যদি আমরা অন্য কোনো দেশে যাই, তার ভাবে যে আমরা ভিক্ষা চাইতে এসেছি, কারণ পাকিস্তান ইকোনমি এতটাই ডিপেন্ডেন্ট, কারণ সেলফ রেসপেক্টটা তা বলছে আমাদের কাছে একদম নেই। এবং তার থেকেও বড় হয় ডোমেস্টিক পলিটিক্যাল চাপ। কীভাবে ডোমেস্টিক পলিটিক্যাল চাপ, তার কারণ হচ্ছে জিনিসপত্র দাম বাড়ছে, ইকোনমি তো ক্রাইসিস, ডাউন, জিনিসপত্র দাম বাড়ছে, সবাই সরকারকে প্রশ্ন করছে উত্তর কি দেবে। তো একটাই কথা, শুরুর দিক থেকে এদেরকে ডেভেলপমেন্ট নিয়ে ভাবা উচিত ছিল, শুরুর দিক থেকে এদেরকে ভারতকে ডিস্টার্ব করা, কাশ্মীর কথাবার্তা বলা, ঠিক আছে, এবং মানে ভারত যে গতিতে এগোচ্ছে সেই গতিটাকে এরা মেনে চলা উচিত ছিল, না করে এরা জঙ্গি সংগঠন আছে
কি হচ্ছে যে আজকে তাদের প্রাইম মিনিস্টার এসে বলছে যে বিশ্বের অন্য কোনো দেশে যেতে গেলে আমাদের মনে হয় যে আমরা ভিক্ষা চাইতে এসেছি, এমন তাদের সঙ্গে নাকি তাদের বিহেভিয়ার করা হয়। তা এই আর্টিকেলটা দেখে আপনার কি মনে হলো, আপনার কি মতামত, অতি অবশ্যই আপনি আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।